প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। সবাইকে স্বাগতম ওয়াইস পয়েন্টের আজকের ক্লাসে। আজকে আমরা ফিজিক্সের অষ্টম অধ্যায় মানে যে আমাদের যে লেন্স দর্পণ রিলেটেড যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের একদম বেসিক জিনিসগুলো জানবো, যেটা আসলে সবার অনেক প্রশ্ন থাকে যে এগুলো কোথা থেকে আসলো, কিভাবে আসলো বা কাকে কি বলে। তো চলেন আমরা শুরু করি। তো প্রথমে আমরা যদি এখানে বলি যে দর্পণ আসলে কয় প্রকার। মূলত দর্পণ আসলে দুই প্রকার, একটা হচ্ছে সমতল, ঠিক আছে, আর আরেকটা হচ্ছে গোলীয়। এবং গোলীয় আবার দুই প্রকার, একটা হচ্ছে উত্তল আর একটা হচ্ছে অবতল। তো আমরা আজকে আসলে মূলত উত্তল এবং অবতল নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো আমরা শুরু করি। তা আমি ফার্স্টে এখানে একটা মানে এখানে বিশাল বড় একটা বৃত্ত আঁকলাম। এই বৃত্তটার এই যে এটা হচ্ছে কেন্দ্র, ওকে। কারণ মানে বৃত্ত বলতে এটা কিন্তু গোলক, মানে একটা ফুটবল টাইপের গোলক আর কি। এটা যেহেতু একটা 2D ডাইমেনশন, তাই আমি এইভাবে বৃত্তের মতো দেখা যেতেছে, কিন্তু এটা একটা গোলকের কথা চিন্তা করতে হবে। তো গোলকটা আমি এই পাশ থেকে একটু অংশ, আচ্ছা এটা বেশি ছোট কেটে ফেলছি, আমি একটু বড় করে কাটি। ওকে, এই অংশটুকু আর আমি এই অংশটুকু কেটে নিলাম, মানে আমি একটা করাত দিয়ে বা কিছু একটা দিয়ে কাটা নিলাম। ওকে, আমি এটা মুছে দিই, কেটে এই অংশ আমাদের ব্যবচ্ছেদ আলাদা হয়ে গেল। ওকে, ডান। এইবার আমি এইটার বাহির থেকে জিঙ্কের প্রলেপ লাগাই দিলাম যেন এটা আয়না হয়ে যায়, আর এইটার ভিতরকার দিকে আমি একটা প্রলেপ লাগাই দিলাম যেন এটা কি হয়ে যায়, একটা দর্পণ হয়ে যায়। এবার দেখো আমি ভিতর দিয়ে প্রলেপ দিছি, তাহলে এটা উপর দিক থেকে দেখা যাইতেছে, মানে এই পাশ থেকে মুখ দেখা যাচ্ছে। আর আমি এটা বাহির দিকে দিছি, এটার মুখ দেখা যাচ্ছে এই পাশ থেকে। তার মানে এটা হচ্ছে আমাদের উত্তল। দেখো সমতল থেকে উঁচু হয়ে গেছে, তাই এটা উত্তল। আর এটা সমতল দেখে দেখো নিচু হয়ে গেছে, তাই এটা কি হয়ে গেছে, অবতল। তাহলে এটা আমাদের কি দর্পণ? এটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ এবং এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। দেন আমাদের এখানে বেসিক কয়েকটা জিনিস আসে যেটা আমাদের জন্য খুব খুব বেশি প্রয়োজনীয়। ওকে, তো আমি সেটা একটু দেখাচ্ছি। আমি ব্যবচ্ছেদগুলোকে মুছে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। ওকে, এবার এটা হচ্ছে আমাদের অবতল আর এটা হচ্ছে আমাদের উত্তল। তো এইটার মাঝ বরাবর দেখো যে এই যে এইটা যেটা থাকবে, এই বরাবর আমি একটা রেখা কল্পনা করলাম। এই রেখাটা আসলে মূলত সেই রেখা যেই বিন্দুতে আলো পড়লে, মানে সমান্তরালভাবে আলো গেলে আবার আলো একদম ফিরে আসবে, এটা হচ্ছে সেই বিন্দু। হ্যাঁ, যে আমি যদি এটার উপর এরকম 90 ডিগ্রি, মানে তোমাদেরকে এটা লেন্স দর্পণের এই জায়গাটা বুঝতে হবে যে এটা হচ্ছে আমাদের উলম্ব এবং হচ্ছে এই যে আলো পড়লো এবং আলো গেল, এটা হচ্ছে আমাদের আপতন কোণ, এটা হচ্ছে আমাদের প্রতিফলন কোণ। এই যে উলম্ব রেখা বরাবর আলো আসলে আবার উলম্ব রেখা বরাবর আলো চলে যায়। এই যে উলম্ব রেখা বরাবর আলো আসলে উলম্ব রেখা বরাবর আলো চলে যায়, এই ঘটনাটা এই মেরু বিন্দুতে ঘটে। এটাকে আমরা কি বলি, মেরু বিন্দু। এবং একইভাবে এই অবতলেরও এই বিন্দুটা হচ্ছে মেরু বিন্দু। তার মানে দেখো আমরা উত্তলের মেরু বিন্দু পাচ্ছি, আমরা অবতলের মেরু বিন্দু পাচ্ছি। ওকে, আর এই যে পুরাটার দেখো এটা একটা গোলক না, এটা পুরাটা একটা গোলক। এই গোলকটা একটা মানে অংশ কেটে নিছি, তার মানে এটা একটা কেন্দ্র ছিল না, এই কেন্দ্রটাকে বলবো আমরা বক্রতার ব্যাসার্ধ, সরি বক্রতার কেন্দ্র, যেটা হচ্ছে আমাদের আর দ্বারা প্রকাশ করি। বক্রতার কেন্দ্র মূলত আর দ্বারা প্রকাশ করি হচ্ছে এটার ব্যাসার্ধটাকে। তো আমি তোমাদের বুঝার সুবিধাতে ওই বিন্দুটাকে আমরা আর দ্বারাই ধরে নিচ্ছি। তার মানে এইটারও বক্রতার কেন্দ্র হচ্ছে এইটা, এইটারও বক্রতার কেন্দ্র হচ্ছে এইটা। তবে যেহেতু এইটার দিকে খেয়াল করো, আলো রিফ্লেক্ট হয়ে এদিকে চলে আসে, এদিকে যায় না, তাই আমরা এইটার সমতুল্য এই জায়গাটায় আরেকটা বক্রতার কেন্দ্র ধরে নিব, ঠিক আছে। তার মানে এইটার বক্রতার কেন্দ্র হচ্ছে এইটা, আর এইটার বক্রতার কেন্দ্র এইটা। এটা কিন্তু ভিতরেই বক্রতার কেন্দ্র, কিন্তু যেহেতু আলোটা বাহিরে থাকে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এই পাশে নিয়ে আসলাম। ওকে, এইবার দেখো এইখানে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যাবে, এরকম আলো যাবে, আলো যাবে, আলো যাবে, এবং দেখো এটা বাউন্স করে কি হবে বলো তো, এটা বাউন্স করে বাহিরে চলে যাবে, ঠিক আছে। এগুলো বাউন্স করে বাহিরে চলে যাবে। এবং এই যে এই আলোগুলো বাউন্স করে বাহিরে চলে গেল, এগুলোকে যদি আমি পিছন দিকে বর্ধিত করি, যেই বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়, দেখো আলো কিন্তু এখানে যায় নাই, আলো মিলিত হচ্ছে বলে মনে হয়, ওই বিন্দুটাকে আমরা কি বলি বলতো, আমরা ফোকাস বিন্দু বলি। তার মানে আমি যদি এইটাকে ক্যালকুলেশন করে এখানে নিয়ে আসি, এটাও এই জায়গাটায় হবে, যেটাকে আমরা ফোকাস বিন্দু বলি। তাহলে দেখো এটাকে আমরা বলতেছি যেই বিন্দুতে আলো মিলিত হচ্ছে বলে মনে হয়,
মিলিত হয় না, কিন্তু সমান্তরাল আলো আসছে। প্রথম কথা, সমান্তরাল আলো আসছে এবং আলো মিলিত হচ্ছে বলে মনে হয়, তাকে আমরা বলি ফোকাস বিন্দু। এবং এই যে মেরুবিন্দু থাকে, এই ফোকাস বিন্দু থেকে মেরুবিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমরা বলি ফোকাস দূরত্ব। আর এই যে এই দূরত্বটাকে, মেরুবিন্দু থেকে এই বক্রতার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটাকে আমরা বলি বক্রতার ব্যাসার্ধ। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব, এটা হচ্ছে বক্রতার দূরত্ব, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে ফোকাস বিন্দু, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। এটা হচ্ছে উত্তলের জন্য। এবার আসো অবতলের ক্ষেত্রে। অবতলের ক্ষেত্রে এটা বক্রতার কেন্দ্র আমরা জানি। তাহলে স্যার দেখেন যে আমরা যদি এই পাশে সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি পাঠাই, সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি পাঠাই, সে কি হবে, প্রতিফলিত এদিকে চলে আসবে। এই যে যেই বিন্দুতে মিলিত হইছে, মানে মিলিত হচ্ছে, এটা কি বলছে, হচ্ছে বলে মনে হচ্ছে, আর এটা বলতেছে কি, যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটাকে আমরা কি বলবো বলতো, ফোকাস বিন্দু। এবং একইভাবে এই মেরুবিন্দু থেকে এই বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমরা বলবো ফোকাস দূরত্ব। আর এই বিন্দু থেকে মেরুবিন্দুর, মানে বক্রতার কেন্দ্র থেকে মেরুবিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমরা বলবো বক্রতার ব্যাসার্ধ। তাহলে দেখো যে আমরা এখানে 3-4 টপিক জানলাম। প্রথম কথা হচ্ছে মেরুবিন্দু, দ্বিতীয় হচ্ছে ফোকাস বিন্দু, তৃতীয় হচ্ছে বক্রতার কেন্দ্র, চতুর্থ হচ্ছে ফোকাস দূরত্ব, পঞ্চম হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। মানে আমরা 5টা টপিক কিন্তু জানলাম। ঠিক আছে, আমরা 5টা টপিক জানলাম। যে 5টার মধ্যে আমাদের কি কি থাকতেছে দেখো তো, আমাদের থাকতেছে মেরুবিন্দু, ফোকাস বিন্দু, তারপর থাকতেছে বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্ব। এই জিনিসগুলো মাথায় রাখবা, তাহলে তোমাদের কি হবে, যে এই রিলেটেড যে প্রশ্নগুলো হবে বেসিক গুলো তোমাদের জন্য অ্যান্সার করা অনেক অনেক সহজ হবে। তো আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।